কথা কইলাম আমি যে না ঠিক আছে ভাই, আমি গাঙ্গের পাড়ে গিয়ে বসে আছিলাম, মন খারাপ আছিল। ওই বুঝলো যে আমার পিপাসা লাগছে, গাঙ্গের পাড়ে পানি খাইছি, তো হইলো না। তো তোমার স্বামী যদি তোমাকে 20,000 টাকার ফুল উপহার না দেয়, তোমার স্বামী কোনো স্বামী না। আমি পকেটে 20 টাকা নিয়ে জিনিসটা দেখলাম, বিয়ে করুন না। লয়্যালটি একটা অভ্যাস, চিটিং একটা অভ্যাস, মানে যে অভ্যাসে যে পড়ে গেছে তার ওই অভ্যাসটা ছাড়া ডিফিকাল্ট। কোনো মেয়ে বা কোনো ছেলে একেবারে হ্যাপি কোনো মানুষকে পছন্দ করে না। ওর লাইফের কোনো একটা ইমপারফেকশনের দরকার, যেটা আমি কারেক্ট করব, এটা আমার ডিউটি, তোমার না। ছেলের ন্যাচারই হইলো ওরে বের হইতে দিতে হবে, এক্সপ্লোর করতে দিতে হবে, বাসার মধ্যে শিকলাবদ্ধ করে বসে আছে। কি করবি সারাদিন পর? রবীন্দ্রনাথ ঠাকুর 1899 সালে জন্মগ্রহণ করছে, এটাই আমার মাথায় ঘুরতেছে। রিক্সাওয়ালার সামনে গিয়ে আমি বলতেছি রবীন্দ্রনাথ ঠাকুর 1899 সালে জন্মগ্রহণ করছে, রিক্সাওয়ালা আমার থাপড়াইলো। হিউম্যান ন্যাচারের একটা বড় কাহিনী হলো উই only want to hear what we want to hear. তুর্য, তোমার জেনজির একটা বড় প্রবলেম পোলাপান যেটা নিয়ে চিন্তিত, সেটা হচ্ছে যে আমি একটা পোলার সাথে প্রেম করি ধরো, অ্যান্ড ওইটা আমি আমার বাপ মানে কেমনে বলবো। এখন বিয়ের বয়স আবার পরে আমার পোলার সাথে এত কথা বলি, বাপ মাও বুঝতেছে, অ্যান্ড বাপ মা এই তুই সারা যে কার সাথে ফোনে কথা বলাস, অ্যান্ড জিনিসটা তো কমপ্লিকেটেড। আমি বলতে পারছি না যে আমি এরই বিয়ে করবো। আবার আমি যে প্রেম করছি আমি তো ধরাও পেরে গেছি, আবার আমি ছাড়তে পারবো না। ছেলেদেরও প্রবলেম, মেয়েদেরও প্রবলেম, কী করা যায়, ওরা কী করতে পারে? এখন প্রবলেমটা মানে প্রথমে ফ্যামিলি পর্যন্ত না নিয়ে, প্রথম জিনিস হলো আমরা যে মানুষটারা চুজ করতেছি, যেই মেয়ে বা ছেলেটারা চুজ করতেছি, ওরা নিয়েই তো আমরা কনফিউজড। আমাদের মানে আমার বয়সী যারা আছে, জেনজি যারা আছে, ওদের প্রবলেম এটা না যে মেয়েটারে বা ছেলেটার আমি ভালোবাসি। প্রবলেমটা হলো যে এই মেয়ে আর ছেলেটারকে আমি আসলেও ভালোবাসি, নাকি আমার বড় লোক আরো অপশন থাকতে পারে, বা আমার মানে আরো বেটার কেউ আমাকে ভালোবাসতে পারে, বা আমাকে ইউনিভার্সিটির মধ্যে ওই ছেলেটা বা ওই মেয়েটা আছে, ও আমাকে একটু ভালো ট্রিট করছিল। সো আমার মাথায় কিন্তু অলওয়েজ ঘুরতেছে। ফেসবুকের মধ্যে আপনি যখন ঢুকবেন, আমার তো এত টাকা পয়সা কিছু না, আমি পকেটে 20 টাকা না ঘুরি। তো আমি একটা মেয়ের স্ট্যাটাস দেখলাম, মেয়ের স্ট্যাটাসের মধ্যে বলছে যে তোমার স্বামী যদি তোমাকে 20,000 টাকার ফুল উপহার না দেয়, তোমার স্বামী কোনো স্বামী না। আমি পকেটে 20 টাকা নিয়ে জিনিসটা দেখলাম, ভাবলাম কি বিয়ে করুন না, এমনি কিনে ভুল হয়েছে। তো আমি ফেসবুকে ঢুকছি কেন, আমার মনে হলো আমি লাইভে এসে কান্না করি। এই যে ধরো গোল্ড ডিগার একটা মেয়ে, বলা যে সমাজ যেটা বলে আর কি, যে একটা মেয়ে বড় লোক বিয়ে করতে চায়, উচ্চশিক্ষিত বিয়ে করতে চায়। গোল্ড ডিগার তো এক সেন্সে আমরা সবাই, বাট পয়েন্ট অফ ভিউ এখানে দেখতে হয়। আমাদেরকে মাথার মধ্যে এমনভাবে পারফেকশন সেট করে দেওয়া হয়েছে যে ইউ হ্যাভ টু ম্যারি সামওয়ান পারফেক্ট, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য লাইফ উইচ ইজ পারফেক্ট। তোমার এমন একটা ছেলেকে দরকার যে একেবারে মাথা থেকে পা পর্যন্ত এমন কিছু নাই যেটার পারফেক্ট না। ও হুর, সোজা বাংলায়। কোনো মানে ওর নখ যে আছে, নখ থেকে সোনা চিরচির করে, কোনো প্রবলেম নাই। ও যখন তোমার দিকে তাকায়, ও যখন হাসি দেয়, মানে ওর হাসি থেকে মনে হয় মুক্তা একেবারে আকাশ থেকে ঝরঝর করে পড়তেছে। মানুষের মনের মধ্যে এক্সপেকটেশন, এই সোশ্যাল মিডিয়া বা এই নর্মস এভাবে সাজাই দিছে যে তুমি ইমপারফেক্ট হইতেই পারবা না, হইলে তোমার সমস্যা। ইমপারফেক্ট হলে ফিল্টার করে নিবে, এটা ফিল্টার করে নিবে, কোনো সমস্যা নাই, আমার কাছে অপশন আছে, মারিও একটা ফিল্টার করে নিবে। হ্যাঁ, মানে কোনো প্রবলেম নাই, যেটাই হোক যাই হোক রিলেশনশিপে আসি তো কী হয়েছে, আমার কাছে অপশন আছে। ও খারাপ ট্রিট করলে আমার কাছে ছেলে আছে না, ও তো আমাকে ভালো ট্রিট করছিল। ওই মেয়ে আমাকে যদি খারাপ ট্রিট করে, নেভার অ্যাকসেপ্ট সামওয়ান যে তোমাকে খারাপ ট্রিট করে। ভাই সব কিছুতে গ্যাঞ্জাম লাগা রাখছে। সো ফ্যামিলি পর্যন্ত তো এটা অনেক পরের কথা, বাট আমরা আমাদের নিজেদের মধ্যে রিলেশনশিপ বা এই লাভ লাইফের মধ্যে এত গ্যাঞ্জাম লাগায় রাখছি, বা ফ্রেন্ডশিপের মধ্যে এত ফ্যাক্টর সাজায় রাখছি বা ক্রাইটেরিয়া সাজায় রাখছি, এটা তো প্রবলেম। এখন দেখা যায় যে প্রেম করতে গিয়ে ছেলে পেলে বিয়ে করবে কি করবে না শিওর না, কিন্তু বাচ্চা হলে নাম কি রাখবে ওই পর্যন্ত ঠিক করে ফেলছে। বিকজ উই লাইক টু স্টে ইন ডেলুলু। আমরা ডিলুশনে থাকতে আমরা পছন্দ করি। আপনাকে ধরেন, আপনি ভাই, আপনার মেয়ে, আমি আপনাকে বললাম যে আমি তোমাকে লেহেঙ্গা কিনে দেবো, আমি তোমাকে গয়না কিনে দেবো, আপনার শুনতে নিশ্চয়ই অনেক হ্যাপি লাগবে, ভালো লাগবে, তাই না? দেখুন, আপনি যদি আমাকে কোয়েশ্চেন করেন তুমি আমাকে বিয়ে কবে করবা, দিস ইজ সামওয়াট ভেরি রিয়েলিস্টিক কোয়েশ্চেন, এটা আমার পছন্দ হয় নাই, আপনি আমার এটা বলবেন কেন? লেহেঙ্গা তো ভালো আছিল, প্রেসার দিচ্ছ, সাফোকেট করতেছো, আপনি আমাকে সাফোকেটিং ফিল হ্যাঁ, আমাকে সেফ স্পেস দাও। আমাকে তো আপনি স্পেস দিতেছেন না, তখন আমি আপনার সাথে ব্রেকআপ করব কেন?
বিকজ আপনি তো আমার আনকমফোর্টেবল ফিল করেছ, তো এটা তো মানে আপনার কথা ছিল না, আমি আপনাকে লেহেঙ্গা কিনে দেবো অ্যান্ড ইউ শুড অ্যাকসেপ্ট দ্যাট। এটাই এখন এই যে এটা ভালো জায়গায় আসছো যে তোমার জন হপকিন্স ইউনিভার্সিটির রিসার্চ বলতেছে, আমেরিকার যদিও, বাট বাংলাদেশের ক্ষেত্রে হয়তো বা সিমিলারই হবে, যে পোলাপান কোনো ডিসকমফোর্ট নিতে রাজি না। পোলাপান সবসময় তার এক্সপেকটেশনটা হচ্ছে যে দুনিয়া তাকে প্যারা দিবে না, এবং এই জন্য সে চাকরি করতে গিয়ে সে ইন্টারভিউতে আসতেছে না, বা জব জয়েন করার সাথে সাথে সে ছেড়ে দিচ্ছে, অ্যাগেইন ডিভোর্সে ছেড়ে দিচ্ছে, কারণ তার কাছে রিলেশনশিপ কঠিন লাগতেছে। এখন তুমিও জেনজি, আমরা সবাই জেনজিকে ভালোবাসি বা আসতে চাই, কিন্তু দিনের শেষে জেনজি তো প্যারা নিতে পারে না, কিন্তু দুনিয়াতে তো প্যারা ছাড়া কিছু নাই। এটা আমাদেরকে তো মানে মাথায় সেট করে দেওয়া হয়েছে। দেখেন, আপনি যে কোনো মোটিভেশনাল বই পড়েন, সেলফ হেল্প বই পড়েন, আপনি ধরেন যে ফেসবুকের মধ্যে ঢুকেন, যে কোনো একটা স্পিকারে দেখেন, ইংলিশে বলুক বাংলায় বলুক, ওরা একটা কথা অনেক বলে যে ইউ নিড এ গুড লাইফ, ইউ নিড অ্যান অ্যামেজিং হ্যাপি লাইফ, তোমাদের একটা হ্যাপি লাইফ দরকার, ফ্রি লাইফ, এটা করা দরকার, ওইটা করা দরকার, তোমাদের মানে তোমরা বডি বিল্ডার না হইলে তোমরা তো শেষ, তোমাদের জীবন ধ্বংস। তোমরা যদি মানে বাপ মারা যদি অ্যাট দ্য এজ অফ 18 তোমরা যদি একটা মার্সিডিজ গাড়ি কিনে না দাও, তোমরা শেষ, তোমরা বোধাই, কোনো কথাবার্তা কোনো কিছু নাই, নো ইন বিটুইন। আপনি হয় একটা মেয়েকে পাবেন যার সাথে আপনার সারা লাইফ পুরোপুরি সেট, ও আপনাকে কোনো কিছুই করবে না, আর নাইলে আপনি পুরো শেষ। সো এই এক্সপেকটেশন তো খারাপ বানা রাখছে। আপনি ফেসবুকে ঢুকবেন বা ইনস্টাগ্রামে ঢুকবেন, এক একটা রিলস দেখবেন। এখন তো আমাদের রিলস হলো সবচেয়ে পপুলার হলো ওল্ড মানি, ওই পুরানা টাকা, মানে কি ঢোলা ঢোলা গেঞ্জি পরে দেখতে মানায়ও না, ওইটারে বানায় দিচ্ছে এটা ফ্যাশন, মানুষ এটা পড়তেছেও। ওল্ড মানি যে মেইন কনসেপ্টটাতে কিন্তু একটা বড় প্রবলেম আছে, আর একটা ভালো দিক আছে, খারাপ দিক আছে। মানে ওল্ড মানির ধরো মেইন কনসেপ্টটা হচ্ছে গিয়ে যে তোমার জমি থাকবে, ওইখান থেকে তোমার টাকা আসবে, তোমার ফার্ম থাকবে বিশাল, ওখান থেকে টাকা আসবে, তোমার গোল্ড থাকবে, তোমার বিভিন্ন জিনিস থাকবে যেটা তুমি নিজে করছো বা তোমার বাপদাদারা করছে, যেগুলো সর্ট অফ সাধারণত নষ্ট হয় না। একটা টেক বিজনেস তো আজকে আছে কালকে নাই, কিন্তু জমি ধরো 1000 বিঘা জমি, এটা তো আর থাকবে, এখান থেকে তো চাষ হবে ইত্যাদি নানা কিছু হবে, সো ওইখান থেকে তুমি টাকা পাবা, তোমার একটা প্যালেস থাকবে। হ্যাঁ, তুমি কিন্তু কিছুই করবা না, আমি গেঞ্জি কিনুম, গেঞ্জি কিনুম, সেটাই। মানে ওয়েস্টার্ন মিডিয়া বা আমরা যেটাই বলি, এভরিথিং ইজ ফর দ্য মার্কেটিং ক্যাম্পেইন দ্যাট উই রান। যেই ট্রেন্ড আসতেছে, আপনার ওল্ড মানি দেখে কি হবে? আপনি গাড়ি কিনবেন? কিনুন না। আপনার আব্বার তো 1000 বিঘা জমি থাকার কোনো কারণ নাই। হ্যাঁ, কোনো কারণ নাই। আমার মানে 14 পুরুষ আগে কোনো কিছু থাকতে পারে, ওইটা তো এখন আমার বিজনেস না। তো এখন আমার পার্সোনালি কি আছে, আমি ইনস্টাগ্রামে, আমি একটা 18-20 বছরের একটা ছেলে ধরেন, আমি ইনস্টাগ্রামে ঢুকছি, ঢুকার পর প্রথম যে রিল দেখলাম, ওইখানে দেখি যে একটা চেরি লেডিতে গান লাগায় একটা মার্সিডিজ বেঞ্জ যাইতেছে, তাও পুরানা দিনে 1970s একটা বিশাল বড় বাড়ি, বাড়ির সামনে একটা ঘোড়ার উপরে দিয়ে এক বেড়া চড়ে আসতেছে, ঢোলা গেঞ্জি পরে, ঢোলা প্যান্ট পরে, মাথায় একটা ঢোলা টুপি। তো এটা দেখে কোনো কাজ নাই, হ্যাঁ, আর কোনো কাজ নাই। তো আপনি দেখে আপনার কাছে অনেক ভালো লাগলো, ওয়াও। তো আমার পকেটে তখন 20 টাকা, আমি 20 টাকা নিয়ে আমি এই ঢোলা গেঞ্জি পরা একটা লোকরে ঘোড়ার উপরে দেখলাম, এটা দেখে আমি অনেক ইন্সপায়ার্ড ফিল করলাম। এরপর আমার মন খারাপ হইলো, কারণ আমার কাছে এই ঢোলা গেঞ্জি নাই, এই ঘোড়াও নাই, বাড়িও নাই। 20 টাকা দিয়ে বেসিক্যালি তোমার একটা সিদ্ধ ডিম হবে, তাও মুরগিরটা হবে, হাঁসেরটা হবে না। হ্যাঁ, হাঁসেরটা 25-30। ওইটাই তো আমি অ্যাফোর্ড করতে পারি ডিম, আমার দেখানো হইতেছে ঘোড়া। তো আমি আলটিমেটলি পাইতেছি হলো ডিমের ঘোড়া, তো কোনো কিছু আর এক্সট্রা কারিকুলার পাইতেছি না। আমাকে যদি এক্সপেকটেশনে এইভাবে দেখানো হয় যে না, তোমার লাইফে গাড়ি দরকার, বাড়ি দরকার, ঘোড়া দরকার, ঘোড়ার উপরে ঢোলা গেঞ্জিও পরা দরকার, ঘোড়ারেও ঢোলা গেঞ্জি পরানো দরকার, এটা তো হয় না। তো আলটিমেটলি আপনি যেই ফ্যাক্টর দেখেন, রিলেশনশিপ হোক, ক্যারিয়ার হোক, লাভ লাইফ হোক, ফ্যামিলি হোক, সব জায়গাতে আমরা এমন মানে ইজি কনক্লুশন রেখে সেট করে রাখছি যে এইখানে কোনো স্কেপ নাই, আমরা নিজেরা প্যাচ লাগায় বসে আসছি। এভাবে তো মানে একটা লাইফ চলতে পারে না। আপনার লাইফের মানে কি? আপনার লাইফের মানে হলো যে আল্লাহ আপনাকে সব কিছু দিছে,
You face the challenges, you complete it, you feel happy, you feel good, you feel bad, you feel every single thing, you feel every single emotion. আপনার ভালো লাগতেছে, খারাপ লাগতেছে, প্যারা খাইতেছেন, ইগোয়েস্টিক হইতেছেন, আবার ইগোয়েস্টিক হয়েছেন যে একজন আপনার বললো, আপনি অফেন্ডেড হইলেন, অফেন্ডেড হওয়ার পরে আপনি একটু মানে না আসলে মনে একটু মানে ইগো মনে আমার বেড়ে গেছে, এটার আবার টেম্পটিং করলেন, কন্ট্রোল করলেন, নিজেরে অনেক সেলেম বুঝ দিতেছেন অনেক কিছুর দিক থেকে, আবার অনেক কিছু আপনি মানুষের দেখানোর ট্রাই করতেছেন, অনেক কিছু আপনি নিজেরে প্রুভ করার ট্রাই করতেছেন। আপনার কম্পিটিটর নাই, তারপরে আপনি মনে মনে ধরে নিতেছেন যে আপনার কোনো একটা কম্পিটিটর আছে, আমার কিছু একটা প্রুভ করতে হবে। ফেসবুকে আপনি স্ট্যাটাস দিলেন যে ইউ হ্যাভ টু প্রুভ এভরিওয়ান। কে ভাই, কারে প্রুভ করো? সবাই মনে করে কি তার কোনো একটা স্কুল ফ্রেন্ড আছে, বান্ধবী আছে যারা স্টক করে, হ্যাঁ, কিন্তু আসলে ওই বান্ধবী বাইচাই নাই, অথবা হয়তো সে অন্য কাজে ব্যস্ত। হ্যাঁ, সবাই তো নিজেরা নিয়ে ব্যস্ত। আমি অনেক মানুষকে দেখছি যে সে মনে করে তার প্রোফাইল অনেকে চেক করে, হ্যাঁ, আসলে কেউ করে না, আসলে কেউ করে না। এটা তার নিজের ভ্রম অর সামথিং। মানে আমরা আমাদের জেনজির একটা বড় টেন্ডেন্সি হয়েছে উই ওয়ান্ট টু প্রুভ আওয়ার এক্সেস। আমরা যে আমাদের এক্স থাকে তার অনেক কিছু প্রুভ করার ট্রাই করি। তারা হয়তো লাইফে আমাদেরকে কোনো একটা প্যাদানি দিছে, হয়তো আমাদেরকে ক্লোজার দেয় নাই, বা আমাদেরকে কিছু না বলে চলে গেছে, বা আমাদের লাইফে 2-3 বছর 4 বছর 5 বছর অনেক প্যারাতে রাখছে। এখন চলে যে গেছে, উই ওর লাইফ নিয়ে আসে, আমি আমার লাইফ নিয়ে আসি। এখন আমাদের যেই টেন্ডেন্সিটা থাকে ওইটা হলো আমার ওটা দেখাইতে হবে, আমি ওরা দেখাম যে আমি এটা করছি, আমার লাইফে এটা করছি। দেখানোর প্রয়োজন নাই। আলটিমেটলি মানে ও ওর লাইফ নিয়ে তো আগাইতেছে। এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, সেটা হলো যে ক্লোজার দেয় কেমনে? আসলে ক্লোজারটা কি? সবাই এই জিনিসটা আমি খুব দেখছি, এ মানুষ বলে যে ও আমার বান্ধবী বা আমার বন্ধু আমাকে ছেড়ে চলে গেছে, আমাদের লাভ লাইফ ছিল 4 বছর, আমাকে ও ক্লোজার না দিয়ে চলে গেছে। খুব কমন, মানে সোজা কথা যে না বললে চলে গেছে। হ্যাঁ, কিন্তু প্যারাটা হইলো এখানে যে যে চলে গেছে সে যখন আলটিমেটলি আমাদের সাথে কথা বলতে আসে, যখন আমরা দুই পক্ষের সাথে বলার সুযোগ পাই কোনো একটা কনটেক্সটে, তখন সে বলে ও তো ঘ্যান করে, ও তো পিছু ছাড়ে না, ও তো যাবে না, ওরা আমি বলছি আমি থাকবো না, ফর হোয়াট এভার রিজন। এক একজনের ক্ষেত্রে এক একটা, একজনের ক্ষেত্রে গাজা, একজনের ক্ষেত্রে অন্য কিছু, একজনের ক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে এক একটা কিছু, কম্প্যাটেবিলিটি মেনি থিংস। তো ক্লোজার, আবার ক্লোজার তো আপেক্ষিক। ক্লোজার আপেক্ষিক থাকে, অনেক ক্ষেত্রে থাকে না। আমি ভাইয়া আপনাকে একটা স্টোরি বলি। আমার একটা ফ্রেন্ড, ও রিলেশনশিপে আছে, 9টা বাজে ও বাসা ব্যাক করছে, বাসায় ব্যাক করে ওই ফেসবুকে ঢুকছে, মনে অনেক খুশি। 2 দিন আগে মেয়ের সাথে ওর কথা হয়েছিল, একদিন ওকে গোস্টিং করছে, 9টা বাজে ফোন চেক করলো, দেখো ওর বিয়ের ছবি আপলোড দিছে। ও অনেক হ্যাপি বিয়ের মধ্যে। ও দেখে তো মনে করছে কোনো ফটোশ্যুট, ও বিশ্বাসই করতে পারে নাই। পরে ও খোঁজ খবর লাগাইলো, ওর কাজিনদেরকে ফোন দিল, ওর ফ্রেন্ডদেরকে ফোন দিল, পরে জানতে বললো মামা তোরে জানানোর সময় পাই নাই। 2 দিন আগে না কথা হইলো, এখন সময় পায় না। ভাই আমি তোমার বলি, তোমার ওই ফ্রেন্ড গাছ বলো। হ্যাঁ, মানে ওকে জাস্ট ইন্ডিকেশন দিতে হইলো এর 1 মাস আগে যে আমার একটা প্রপোজাল আসছে। এটা নিয়ে ছেলে ভাবছে যে না ভাই, আমার তো মানে মেয়ের তো সারাদিনই প্রপোজাল, মাল্টিপ্লাইং এর সম্ভাবনা। হ্যাঁ, তো এটা হইতেই পারে, এটা বড় ইস্যু না। তো ও তো লয়ালি আসছে। 1 মাস পরে ও ঘুম থেকে উঠে দেখে ওর বিয়ে হয়ে গেছে। সো আলটিমেটলি ওই সিচুয়েশনে ওই কী করবে? এই মেয়েটাকে ধরেন ও অনেক ভালোবাসে অর সামথিং, ওর মনের মধ্যে মেয়েটার নিয়ে অনেক রকমের ফিলিংস আছে। ও তো র্যান্ডমলি 9টা বাজে ঘুম থেকে উঠে কখনো ভাবে নাই যে ভাই ও বিয়ে করে ফেলবে আর সামথিং। ওই সময় একটা ধাক্কা লাগে ওর মনে আর সামথিং। এইসব সার্টেন ইমোশনস, এইসব সার্টেন সময় যখন একটা ধাক্কা লাগে বা সাডেনলি আউট অফ এক্সপেকটেশন চলে যায়, এই ক্লোজার না দিয়ে কোনো কিছু না বলে এমন একটা কোনো মানে এন্ডিং না দিয়ে চলে যায়, তখন মানুষের কাছে প্যারা লাগে, সোজা একটা ব্যাপার। এখন অপোজিটে ও হয়তো একটু অ্যাবসেন্ট টাইপের একটা মানুষ থাকতে পারে, ও ধরেন ওর কমিউনিকেট করতে ভয় লাগে, ও যারা মনে হয় ও জানে যে ওই গিল্টি, ওর গিল্ট ফিল থাকতে পারে, বাট জাস্ট বিকজ অফ দ্য গিল্ট ও বুঝতেছে যে ওর খারাপ লাগতেছে, এটার কারণে ওই কমিউনিকেট করতেছে না, বিকজ ও জানে ওই গিল্টি। এখানে ও কী বলবে? আমরা যখন কোনো একটা আকাম করি ওটার ব্যাপারে আমরা কথা বলতে চাই না, আমরা জিনিসটা অ্যাভয়েড করি। সো অনেক সাইড থেকে থাকে, অনেক এমনও থাকে আপনি যেটা বললেন যে না ঠিক আছে একটা রিলেশনশিপের মধ্যে পোলা ঘ্যান করতেছে, আর কি কম থাকে, সব রকমের সার্কিমস্ট্যান্সেসই থাকে। প্রবলেম হয় তখন যখন আপনি কিছু না বলে চলে যান, প্রবলেম তখন হয় যখন আপনি বলে চলে যান, বাট বলে যাওয়া সার্টেনলি বেটার।
কিছু না বইলা কিছু না কয়া এমনি চলে গেলেন, এমনি করে একটা মানুষের আপনি অশান্তিতে ফালাই দিলেন। ওর কাছে আগামী 2-3টা বছর 4টা বছর 5টা বছর এমনই লাগবে যে ও কোনো একটা আকাম করছে, আসলে করছে না, ওর মনে হবে যে ওর কোনো সমস্যা। আপনি এমন একটা ইনসিকিউরিটি হতে ওরে ফালাই দিচ্ছেন যে ভাই উই শেষ। কিন্তু তোমার ধরো মানে এখানে দুইটা ব্যাপার আছে বান্ধবীদের ব্যাপারে, কমেন্ট সেকশন এখন গালি খাবো বাট ইটস ওকে। সেটা হচ্ছে কি যে বান্ধবীদের বডি কাউন্ট যদি কখনো 2+ হয়, 2+ আর 12+-এর মধ্যে খুব একটা পার্থক্য নাই। ইন দ্য সেন্স আমি যেটা বলতে চাই হচ্ছে কি সেন্স অফ লয়্যালটি যদি একবার ভেঙে যায় তখন মাল্টিপ্লাগিং বিকামস দ্য নর্ম। আমি কি বুঝাইতে পারছি? মানে সো যখন কেউ বান্ধবী বা বন্ধু চুজ করতেছে এটা আসলে বোঝার চেষ্টা করা, যদি এখানে কোনো মানে কোনো রকেট সায়েন্স নাই যে ভাই বডি কাউন্ট যার হাই তাহলে যদি নিয়ে যদি আমি 40 বছরের লয়াল সম্পর্ক প্ল্যান করি, হার্ড টু সাস্টেন, ইম্পসিবল না বাট হার্ড টু সাস্টেন। কারণ একটা পয়েন্টে গিয়ে না লয়্যালটি বিকামস ভেরি ডিফিকাল্ট। মানে দেখি না আরও দুনিয়াটা তো অনেক বড়, হ্যাঁ কত জায়গায় কত কিছু আছে, কত কিছু করা যায়, পারসেপশনে ডিফার করে। এখন আমি বডি কাউন্ট না, আমি ধরেন রিলেশনশিপের ফ্যাক্টরি বলি। যে ধরেন লাইফে 5-6টা প্রেম করছে একটা মেয়ে, ধরেন লাইফে 5-6টা মেয়ে ছেলের সাথে প্রেম করছে, ওর কিন্তু পয়েন্ট অফ ভিউ একটা ছেলের সাথে ওরিয়েন্টেড না। ও লাইফে 5-6টা ছেলের পয়েন্ট অফ ভিউ দেখছে, 5-6টা ছেলের আদর পাইছে, ভালোবাসা পাইছে, টক্সিসিটিও পাইছে। সো ও যখন ফাইনালি 7th কাউকে লয়াল হিসেবে পায় যে না ভালো একটা ছেলেকে পাইছি, ও কিন্তু রিলেট করতে পারবে না। ওর কাছে মনে হবে যে না কিছু একটা ল্যাকিং আছে, বিকজ শি ইজ নাও দ্য কম্বিনেশন অফ অল দোজ 6 men হু গেভ হার লাভ। সো এখন 6 জনের ভালোবাসা নিয়ে ও একজনের কাছে ওই এক্সপেকটেশন নিয়ে গেছে যে ভাই তুই আমার এটা দে, এখন এই ভালোবাসা দে। বেচারা তো ফাইসে গেছে, তো পারবে না, বিকজ ও একটা ডিফারেন্ট একটা পার্সন। সো ওই মেয়েটার সাথে শান্তিতে থাকাটা একটু প্যারাদায়ক ব্যাপার। এখন হ্যাঁ এক্সেপশনস থাকে, অনেক মেয়ে লাইফে অনেক চেঞ্জ হয়, অনেকে রোজা নামাজি হয়ে একেবারে কমপ্লিটলি ওদের পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়, বাট ইট ইজ রেয়ার কেস, ইট ইজ ভেরি রেয়ার কেস। এখন মানে আমি যদি চিন্তা করি একটা মেয়ের বডি কাউন্ট অনেক হাই, একটা মেয়ের রিলেশনশিপ অনেক হাই, ডেফিনেটলি ওর সাথে আমার যদি মানে সংসার করতে হয়, দিস উড বি এ বিগ স্ট্রাগল, বিকজ ওর এক্সপেকটেশন আমার থেকে একটা অর্ডিনারি মেয়ের মতো না, অনেক হাই। গোলাপ ফুল এনে দিবে, ওই আমার অমুক বয়ফ্রেন্ড আমাকে চিঠি লিখতো, অমুক ইসে আমাকে নেপালে ঘুরতে নিয়ে যেত, ইসে আমাকে বাপ মার বাসার মধ্যে খাবার পাঠাইতো, অনেক কিছুই ভাবতে পারে ওর কাছে, বিকজ শি নাও হ্যাভ দিস এক্সপেকটেশন অফ 6 other men। এরকম যদি হয় তাহলে আপনি কিভাবে ওই মেয়েটার সাথে সংসার করবেন? আরেকটা বড় সংকট কি ভাই, সেটা হচ্ছে বোধ ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে যেটা সত্যি সেটা হচ্ছে কি যে লয়্যালটি ইজ আ হ্যাবিট, সো ইজ চিটিং। লয়্যালটি একটা অভ্যাস, চিটিং একটা অভ্যাস। মানে যে অভ্যাসে যে পড়ে গেছে তার ওই অভ্যাসটা ছাড়া ডিফিকাল্ট। এটা সবার ক্ষেত্রে সবসময় সত্যি না, মানুষ বদলায়, ডেফিনেটলি বদলায়। বাট কষ্ট লাগে কোথায় আমার, যে ধরো একটা ছেলে বা একটা মেয়ে সে হঠাৎ করে কারো লাইফের স্টোরিটা খুব আনকমফোর্টেবল, হয়তো ফ্যামিলি স্টেবল না, সেও স্টেবল না, ইমোশনালি স্টেবল না, হাত কাটে পা কাটে, বা নানা রকম সাইকোলজিক্যাল প্রবলেমস অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ মানে অর্থাৎ একটা ছেলে বা একটা মেয়ে ধরো আমি আনস্টেবল, দেখছে লম্বা সময় ধরে আনস্টেবল, আমি হাত কাটি পা কাটি, মাঝে মাঝে নেশা করছি, আমার আব্বা আম্মার সম্পর্ক ঠিক নাই, আমার ভাই বোনের সাথে আমার সম্পর্ক ঠিক নাই। এই গল্পটা আমি একটা মেয়েকে বললাম, আমার বিয়ে হয়নি, আর ধরো আমার বয়স 25, মেয়েটার বয়স 22, মেয়েটা ভালো লয়াল, মেয়েটা মনে করে যে আরে অসহায় একটা ছেলে, যদি একটু ভালোবাসা পাইতো আমি ওকে চেঞ্জ করে ফেলবো। অর্থাৎ মেয়েটা কিন্তু একটা মায়ার গল্পে আটকায় গেছে, যে সে দেখতেছে যে একটা একটা মাস্তান টাইপের ছেলেকে, সে একটা হিংস্র মানুষকে সে ইয়ে করবে, পোষ মানাবে, হ্যাঁ বন্য টিয়াকে সে পোষ মানাবে বা ইত্যাদি। কিন্তু ওই যে মায়াতে মেয়েটা আটকায় গেছে, ভালোবাসা মেয়েটা আটকায় গেছে, সে আর র্যাশনাল দেখতেছে না, কম্প্যাটিবিলিটি দেখতেছে না। হ্যাঁ আমার সংকটের মধ্যে আমি নিজেকে ইমপ্রুভ করার জন্য কি করছি, লেটস আমি ডিপ্রেসড, বাট আমার ডিপ্রেশনে বাইর হওয়ার জন্য গত 10 বছর ধরে যে আমি ডিপ্রেশন থেকে বাইর হওয়ার জন্য আমার যেটা করার আমি করছি কি না,
বা আমি নিজেও কি মানে এই সম্পর্ক ভাঙা দেখতে দেখতে ভাঙার অভ্যাস আমার হয়ে গেছে কি না, ওইটা সে দেখতেছে না। সে মনে করতেছে আমি এর একটা কি বলবো অযত্নে লালিত একটা কাউকে, আমি এটাকে যত্ন করব। এবং করতে গিয়ে মেয়েটার অ্যাপ্রোচটা লয়াল, মেয়েটা ভালো নিয়তে আসছে, নিয়ত ভালো, কিন্তু তার জীবনটা পুরো ছেঁড়াবেড়া হয়ে গেছে। ওয়াই? বিকজ সে এমন কাউকে মানুষ করতে চাচ্ছে, পোষ মানাতে চাচ্ছে যে পোষ মানার না, কিন্তু সে তার মায়া ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। এটা কিন্তু অনেক ছেলের ক্ষেত্রেও সত্যি, যে ছেলেটা ভালো লয়াল সব কিছু নিয়ে আসছে, বাট মেয়েটার কষ্টের গল্পে সে ভুলেই গেছে যে এই কষ্টের অর্ধেকের জন্য মেয়েটা দায়ী না, আর অর্ধেকের জন্য মেয়েটা দায়ী, এবং যে অর্ধেকের জন্য মেয়েটা দায়ী ওই দায় যদি আমি মেয়েটাকে না দিই বা ওর মধ্যে যদি সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি না থাকে, আমার জীবন ছাড়া বেড়া করে ফেলবে। এবং এটা কিন্তু অনেক কমন। এবং তখন ছেলেটা চিন্তা করে যে, বা ওই ক্ষেত্রে মেয়েটা চিন্তা করে, মানে যে এখানে লয়াল পার্সন ছিল, পার্টনার ছিল, সে চিন্তা করে আমি তো কোনো ভুল করি না, কিন্তু আমার তো সব দোষ দিয়ে চলে গেল, আর আমি তো লয়ালি ছিলাম, আমি কি ভুল করলাম? বাট ভুলটা প্রথমে ছিল যে তুমি কোনো র্যাশনাল রাখো নাই, তুমি জাস্ট চিন্তা করছো যে ও কষ্ট পাইছে, ওর কষ্ট থেকে আমাকে উদ্ধার করতে হবে, এই জন্য আমি ওকে ভালোবাসি। ডাজন্ট মেক সেন্স। এখানে একটা ব্যাপার থাকে, মানুষ ডেলুলুতে থাকতে পছন্দ করে, ডিলিউশনে থাকতে পছন্দ করে। আমি একটু আগে ভাইয়া বললাম না যে লেহেঙ্গার কথা বা এই গয়না কিনে দেওয়ার ব্যাপারে, আপনি একটা মেয়েরকে আপনি ধরেন পছন্দ করছেন, ছেলেকে আপনি পছন্দ করছেন, ওকে আপনি ইচ্ছা মতো বিভিন্ন এক্সপেকটেশনস দেখান, ইমাজিনেশনস দেখান যে তুমি তোমার লাইফে এই করবা, তোমার গ্র্যাজুয়েশনের সময় আমরা একসাথে ছবি তুলবো, তোমার চাকরির সময় প্রমোশন যখন হবে আমরা একসাথে কেক কাটবো, আমাদের বাচ্চার নাম হবে উলোলো, আরেক বাচ্চার নাম হবে পুলোলো। তো অনেক কিছু আমরা মানে একটা মানুষকে এক্সপেকটেশন দেখালাম যে না ঠিক আছে আমরা একসাথে জিমে জয়েন করবো, জিমে জয়েন করার পর আমরা একসাথে বডি বিল্ডিং করবো, আমরা ভুঁড়ি বের হয়েছে তো কি হয়েছে, আমরা একসাথে মানে বডি বিল্ডিং করে ফাটাই ফেলবো, আমরা ফিট হয়ে যাব। অনেক রকম স্বপ্ন দেখানো হলো, পাওয়ার কাপল পুরাই। তো আমরা মানে ধরেন যে এই স্বপ্ন দেখানোর পরে আমাদের কাছে ভাল লাগলো যে না দের ইজ এ গুড ফিউচার অ্যাহেড, আমাদের একটা গুড ফিলিং অ্যারাইজ হয়। এরপরে আপনি আরেকটা জিনিস দেখেন, ট্রমা। আমার লাইফে পাস্টে ট্রমা আছে, পাস্টে একটা কাহিনী আমার হয়েছিল, এটা হয়েছিল ওইটা হয়েছিল, আমার লাইফের রাইট নাও এখন আমার এই প্রবলেম আছে, আমার বাপে আমার মারে, আমার মা আমার বাপের মারে, সবাই মারামারি চলতেছে। পরে আমার যদি আমার মা আমার বাপের মারে, তাহলে পরে আমার বাপে আমার মারে। অনেক রকমের উইয়ার্ড কাহিনী আপনি ফ্যামিলির মধ্যে দেখবেন। ওই চাইল্ডহুড ভালো আসছিল না, পাপে খেলনা কিনে দেয় নাই, ওই কত কাহিনী ইসে মুরগির রান দেয় নাই, মুরগির রান দেয় না দেখে ওর মনের কষ্টের শেষ নাই। ও সব জায়গাতে যেখানে ফ্যামিলি প্রবলেমের কথা উঠে ওইখানে গিয়ে ওই ভাই আমার মুরগির রান দেয় না ছোটকালে, মনের কষ্টের ওর শেষ নাই। ও বন্ধু বান্ধব হয় নাই, বন্ধু বান্ধব এক জায়গাতে গেছে, বন্ধু বান্ধব ওরা থাপ্পড় দিয়ে বসে রাখছে সামথিং, এগুলো ভুলতে পারে নাই সামথিং। অনেক রকমের কষ্ট নিয়ে মেয়েটা বা ছেলেটার কাছে গেছে। এখন ওর কাছে দুইটা জিনিসই আছে, ওর কাছে এখন ইমাজিনেশনও আছে, গুড ফিউচার অ্যাহেড অ্যান্ড আ ব্যাড পাস্ট ইন দ্য বিহাইন্ড। সো ওই দুইটাকে সাথে নিয়ে ও এখন একটা ভালো প্রেজেন্ট দেখতেছে যে না এখন আমরা একটা ভালো রিলেশনশিপে যেতে পারি, একটা ভালো সম্পর্ক বিল্ড করতে পারি। কেন? বিকজ দেয়ার ইজ এ গুড ফিউচার অ্যাহেড, অ্যান্ড এই যে পাস্টে যে ট্রমাটা আছে এটা আমি এখন ফিক্স করতে পারবো। কোনো মেয়ে বা কোনো ছেলে মানে একেবারে হ্যাপি কোনো মানুষকে পছন্দ করে না, মানে ওর লাইফের কোনো একটা ইমপারফেকশন ওর দরকার, কোনো কিছু নিয়ে একটা স্ট্রেস দরকার, যেটা আমি কারেক্ট করব, এটা আমার ডিউটি, তোমার না, তুমি এটা পারবে না। আমি যখন একটা মেয়েকে আমি মোল্ড করব, হ্যাঁ মানে আমি কখনো এটা বলতেই পারবো না যে না ভাই আমি 100% হ্যাপি, আমি 100% সবকিছুর দিক থেকে ঠিকঠাক আছি, তাহলে ফাইসা যাবা, তাহলে তুমি প্রেম করতে পারবে না। প্রেম করার জন্য মাস দুইটা জিনিস লাগে, অপূর্ণতা। ওয়ারফেজের গান বাজাইতো তাইলে হবে। তো পার্টিকুলারলি এখন আমরা যখন এইসব ফেস করতে যাই, এই যে এক্সপেকটেশনস, এই যে ইমাজিনেশনস, হ্যান ত্যান, আপনি রিয়েলিস্টিক ওয়েতে এখন চিন্তা করেন। ধরেন আমার একটা বড় ফ্যাক্টর হইতেছে আই এম ভেরি রিয়েলিস্ট। আমি একটা মেয়ের সাথে প্রেম করতে যাব, মেয়ে আমাকে আইসা বলল যে আমাকে গোলাপ ফুল কিনে দিতে হবে প্রত্যেক দিন, তাও 200টা। আমি আমার বাজেট চিন্তা করি যে ভাই 200 গোলাপ ফুলের দাম 4000 টাকা, অ্যাফোর্ড করতে পারবো না, সরি আমরা ডেট করতে পারবো না, সমস্যা না। আবার মানে পার্টিকুলারলি আমি মানে ওইভাবে খুবই ওপেন থাকবো,
নর্মালি আমি চিন্তা করি যে না ভাই, মানে আমি যদি একটা মেয়েকে পছন্দ করি বা আমার যদি ওকে বিয়ে করতে হয়, আমার ওই বিয়ে পর্যন্ত গোলটা লাগবে, নাহলে আমি কেন মেরে আমি ওর সাথে দেখা করবো বা ই করবো। নর্মালি ওই পর্যন্ত কেউ যাই না। রিয়েলিস্ট যেটা, ওই ইমাজিনেশন পর্যন্ত কেউ যাবেই না। কেউ বিয়ে পর্যন্ত নিজের গোল দেখে না, কেউ মানে এরকম একটা ফিউচার দেখে না যেখানের মধ্যে ওরা নিজেদের ফ্যামিলির কাছে গিয়ে এই কথাটা বলতেছে যে ভাই আমার বিয়ে করতে হবে। একেবারে লাস্ট মোমেন্টে গিয়ে বলে যদি বিয়ে একেবারে সাস্টেইন করে, মানে প্রেম যদি একেবারে সাস্টেইন করে, নর্মালি তো প্রেম করাই উচিত না আমার মতে, বাট পার্টিকুলারলি আপনি ধরেন এই যে এক্সপেকটেশন, এই যে ইমাজিনেশন সব যদি দূরে রাখেন, আপনার প্রেম করার তেমন কোনো পারপাস নাই। ধরেন আমি অনেক ফুলফিল্ড একটা মানুষ, আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ টাকা কামাইতেছি, আমার ফ্যামিলি প্রবলেম যাই হোক আই ফেস ইট ভেরি নাইসলি। আমার ধরেন বাইরে যাইতেছি, আমার কোনো মানে ওইরকম অপূর্ণতা নাই। আল্লাহ আমাকে যেটা দিয়েছে আমি ওটা নিয়ে হ্যাপি। আমার যদি অপূর্ণতা থাকে আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাকে দিয়ে দেয়। এখন আমার কিন্তু একটা মেয়ের কাছে গিয়ে কোনো অফারিং চাওয়ার মতো কিছু নাই। ও যদি আমাকে এসে মানে বলে যে না তুর্যকে আমি ঠিক করে ফেলবো, এটা সম্ভব না। আই এম গুড, আলহামদুলিল্লাহ। এখন ও যদি আমাকে বলে না দের ইজ এ গুড ফিউচার হ্যাড, দিস ইজ পসিবল। আমি যদি একটা নাইস সেন্সিবল গুড গাই হইতে পারি, অ্যান্ড ইফ আই নো হোয়াট ইজ ম্যাসকুলিনিটি অ্যান্ড অল দোজ থিংস, তাহলে আমি মেয়েটারে একটা ভালো লাইফ প্রোভাইড করতে পারি অ্যান্ড আমি নিজে একটা ভালো লাইফ পাইতে পারি। এটা একটা ফ্যাক্টর হতে পারে। বাট আমি যে ওরা একটা ভুজুং ভাজুং একটা এক্সপেকটেশন দিয়ে দেবো, না আমরা একসাথে তোমাকে 600 গোলাপ ফুল কিনে দেবো প্রত্যেক দিন, আমি ওই উল্টাপাল্টা এক্সপেকটেশনে ভাই নাই। সুখী করার জন্য হয়তো যদি আমি অ্যাকচুয়ালি প্রেম করি তাইলে হয়তো বলতে পারি, নাইলে আমি বলবো না। সেজন্য আমার প্রেম হয় না, আমার বিয়ে হয় নাই, আমি চুপচাপ এখন বসে আছি। পার্টিকুলারলি এই জিনিসই কেউ অ্যাকসেপ্ট করতে চায় না। তুমি একটা মানুষের রিয়েলিস্টিক এক্সপেকটেশনস দেখায় প্রেম করতে পারবে না। রিয়েলিস্টিক এক্সপেকটেশনস দেখায় তুমি মানে ডিলিউশনে ফালাইতে পারবে না। ডিলিউশনে ফালাইতে হলে তোমার ওই ট্রমাই দেখাইতে হবে, ওই ইমাজিনেশনই তোমাকে দেখাইতে হবে। অ্যান্ড আমরা এটারই বড় ফ্যান। আমরা ডিলিউশনে থাকতে পছন্দ করি, আমরা ভাবতে পছন্দ করি যে না ঠিক আছে সামনে গোলাপ ফুল আছে, স্বর্ণ অলংকার সব ঝরে ঝরে পড়বে, অ্যান্ড ফুল আকাশ থেকে নির্গত হবে, ফেরেশতা এসে আমাদেরকে কি বলেছেন বিয়ের মধ্যে শুভাকাঙ্ক্ষী বিভিন্ন জিনিসপত্র দিয়ে যাবে, আমাকে উপহার দিয়ে যাবে, একটা মেলামাইনের প্লেট দিয়ে যাবে, রাজলক্ষ্মীর রসগোল্লা দিয়ে যাবে। এগুলো আমরা ভাবতে পছন্দ করি। ডিলিউশনস আমাদের পছন্দ, সেজন্য মেয়েরাও ভুল মানুষের চুজ করে, ছেলেরাও ভুল মানুষের চুজ করে। এখানে আরেকটা জিনিস হচ্ছে কি যে এই যে সবাই তোমার নিজেকে ভিকটিম মনে করে, সবাই যদি ভিকটিম হয়, জেনজির সবাই ভিকটিম, তো ক্রিমিনালটা কি? আমি আমি এখন আর এইসব নিয়ে কেউ আমাকে আইসা মানে ধরেন যে আপনি ধরেন ডিভোর্সের ব্যাপারটা দেখেন, এখন তো ডিভোর্স অনেক বাড়ছে। তো ডিভোর্সের মধ্যে কোন বেটা নিজেরা খারাপ বলে বা কোন বউ নিজেরা খারাপ বলে? সবাই নিজেরা ভালোই বলতেছে। দুনিয়াতে এটাই নিয়ম যে কেউ নিজেরা খারাপ কখনো ভালো বলে না, সবাই নিজেরা ভালোই বলে। ইভেন এখনের মানে পূর্বের সরকারে যারা আসামি আছিল ওদেরকে আপনি জিজ্ঞেস করেন তোমরা কি জীবনে কোনো কিছু খারাপ করছিলে না, ওরা বলবে না আমি তো ফেরেশতা, আমি তো সেই, আমি তো পরিস্থিতির শিকার, আমি তো মানে ভুলে এসে পড়ছি এখানে। ওরা কেউ নিজেদের দায় স্বীকার করবে না, ওরা অমুক অমুককে দায় দিবে, এটাকে দায় দিবে। পরিস্থিতি যেটাই হোক, দ্য সার্কিউমস্টেন্সেস যে আপনার ডিভোর্স হয়েছে, আপনার ব্রেকআপ হয়েছে, আপনি যদি শান্তিতে থাকতেন তাহলে আপনার ব্রেকআপ হইতো না, তাহলে আপনার ডিভোর্স হইতো না। কিছু একটা আকাম তো হয়েছে, এটা ওর পক্ষ থেকে হোক আর আমার পক্ষ থেকে হোক, যেটা এই কনক্লুশনে আপনারা আনছে, এটা আমরা বুঝতেই রাজি না। আমারও ভুল থাকতে পারে, ওরও ভুল থাকতে পারে। এখন কমিউনিকেশন যে করব ওই স্কোপও তো দিল না, গোস্টিং করে রেখে দিল, গেল কা, কথা নাই বার্তা নাই, ব্লক মেরে ফেলে দিচ্ছে। কথা কমু কেমনে? কথা যে কইলাম, এখন সামনের মানুষ ইমোশনালি ম্যাচিওর না। কথা কইলাম আমি যে না ঠিক আছে ভাই আমি গাঙ্গের পাড়ে গিয়ে বসে আছিলাম, মন খারাপ আছিল, ওই বুঝলো যে আমার পিপাসা লাগছে, গাঙ্গের পাড়ে আমি পানি খাইছি, তো হইলো না। তো এখন এখানে ম্যাচুরিটিরও অভাব, আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব, কমিউনিকেশনও ঠিক মতো করতে পারতেছে না, শাই ফিল করতেছে বা ভয় পাইতেছে, ফিয়ার আউটকামের জন্য কোনো কিছুই করতে পারতেছে না। ব্রেকআপ হবে এটার জন্য পেঁচায় রাখছে, আলটিমেটলি ব্রেকআপ হয়, আরও জিনিসটা খারাপ হয়। তো এই সবের জন্য তো আরও জিনিসটার প্যাচ লাগা রাখছে, কোনো তো আউটকাম আসতেছে না, খারাপই হইতেছে দিনে দিনে, এটার জন্য আরও ভোগে। জেনজির একটা বড় হচ্ছে বাপ মা বুঝে না। হ্যাঁ,
এখন বাপ মা যে বুঝে না, এখন বাপ মা আবার যখন আমাদের কাছে জেনজি নিয়ে আসে কোনো একটা কারণে, বাপ মা বলে যে আচ্ছা সব কথা শেষ করছে, ফর্মুলাটা বলেন, এটা পিডাবো না আদর করবো? তুমি তো বুঝছো, এটা একটা সামারিটা হচ্ছে আলটিমেটলি এইটা, যে এই যে ও রুম লাগায় রাখে, গুট করে, হ্যাঁ, ঘুমায় 4টার সময় রাতে, উড়ে জোহরের পরে, এই ঠিক নাই ওই ঠিক নাই, অগোছালো, এখন আবার কি জেনজি ভাষায় কি কথাবার্তা বলে, এই সেই হ্যান ত্যান, তো ট্রমা বলে, সেফ স্পেস বলে। তো বাবা মার একটা কমন প্রশ্ন থাকে যে এখন মারবো নাকি এটা আদর করবো, কি করলে এটা ঠিক হবে, এখানে কি করলে আসলে ঠিক হবে? আমি একটা এক্সাম্পল দিই। হাদিসের মধ্যে একটা জায়গাতে আছে যে আপনি যদি কারো দরজার মধ্যে করা না নেড়ে বা পারমিশন না নিয়ে আপনি ঢুকেছেন, আপনি ওকে পাথর নিক্ষেপ করতে পারবেন, আর এতে যদি আপনার মাথা ফেটে যায় আর নাক ফেটে যায়, আপনার কোনো গুনাহ হবে না। পার্টিকুলারলি অ্যান্ড আমাদের ফ্যামিলির এক্সাম্পলটা দিই। আমাদের ফ্যামিলির মধ্যে ধরেন মা বা আব্বু বা মনে করেন যে কেউ ভাই বোন, আমরা যদি দরজা খোলা রাখি আমাদের বাসায়, এটা একটা বড় প্রবলেম। তুই দরজা লাগায় কি করস? হাদিসের মধ্যে এক জায়গায় বলছে যে আপনি প্রাইভেসি ইনভেট করতে পারবেন না, আর এখানে আমরা এটার অপোজিটই দেখতেছি যে তুই দরজা লাগাইছস কে। পার্টিকুলারলি এখানের প্রবলেমটা আমাদের বুঝার কথা একটা, বুঝি আরেকটা। মা বাবার যেই জায়গাটা বা আমাদের ফ্যামিলির যেই জায়গাটা হয়টা কি, যে আমরা বুঝাও বুঝতে চাই না। বুঝতেছি যে পোলাটার মন খারাপ, বুঝতেছি যে পরীক্ষা খারাপ হয়েছে, তাদের কথা হচ্ছে যে পরীক্ষা খারাপ তো এখন মোটিভেশন দিমুকে, পরীক্ষা তো খারাপ করছে এখন ওর আরো মন খারাপ করে থাকা উচিত, পরীক্ষা খারাপ হয়েছে তো এখন ওর ঘর থেকে বের হয়ে যাওয়া উচিত। ভাই ওরা একটু সান্ত্বনা দেবো, ফিউচার একটু এনকারেজ করবো, ওই নামে নাই, মারতে হইব, পিটাইলে ঠিক হয়ে যাবো, এটা একটা পারসেপশন। এখন দেখেন আমাদের একটা বড় প্রবলেম হলো ওভার প্রোটেক্টিভনেস। মা বাপ এত ওভার প্রোটেক্টিভ হয়ে গেছে যে পোলাপাইন মানে হয় একেবারে নিচে গাড়া খাদে, আর না হলে একেবারে উপরে কই গাঁজা খায়। সো আলটিমেটলি ইমাম মাহাদি না হলে দাজ্জাল। হ্যাঁ, ইমাম মাহাদি, আমার 2 ছেলে, একজন ইমাম মাহাদি একজন দাজ্জাল। হ্যাঁ, এখন ধরেন যে 2 রকমেরই থাকে, প্যারেন্টিং 2 রকমের থাকে। ইন বিটুইন অনেক কম আছে, বাংলাদেশে একটু কমই দেখা যায় যারা অ্যাকচুয়ালি বুঝে। একটা হলো যে ঘর থেকে বেরোতে দেয় না, পারমিশনই দেয় না, মানে 6টার মধ্যে ঘরে বের করতে হবে, বের হয়েছে কয়টায়, 5:30টায়, আধা ঘন্টা সময় দিছে। তো আবার মনে করেন যে সপ্তাহে একদিন বেরোতে পারবে, তাও জুম্মার নামাজের জন্য। এখন পোলা বা মেয়েটা তো এমনিই প্যারার মধ্যে পড়ে রয়েছে, ও তো ঘর থেকে বেরোতে দিচ্ছে না, কোনো ফ্রেন্ড তো ওর ডেফিনেটলি এক্সিস্ট করে, কিন্তু ফ্রেন্ডের সাথে মিশতে দেয় না, কোনো কিছুই নাই। এটা একটা ব্যাপার। আরেক জায়গাতে বাপ মার কোনো পাত্তাই নাই, ছেলে কি করতেছে, মেয়ে কি করতেছে, 10 দিন হয়ে গেছে, 15 দিন হয়ে গেছে, বাপ মা এটিএম মেশিন, টাকা দেয় মানে নাই। বাপের টাকা নিয়ে ব্যস্ত, মা টাকা কত হয়েছে এটা গুনায় ব্যস্ত, বা মা বাপেকে নিয়ে ব্যস্ত, বা বাবা সামথিং কিছু একটা করতেছে, টাকা নিয়ে কিছু একটা করতেছে, বাবা মারে টাইম দিতেছে না, এটা নিয়ে মার মাথা গরম। কিন্তু তার ছেলে মেয়ে যে এদিকে কুড়ায় পড়ে গেল, একেবারে ড্রেনে পড়ে একেবারে গাড়া খাতে পাটা ভাঙা বসে আছে, এটার কোনো খবর নাই, কারো কোনো নাই। ইন বিটুইন যারা আছে ওরা কিছু একটা ভালো করার ট্রাই করতেছে, বাট ওখানে অনেক ল্যাকিং আছে। আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স এখন এত কম বাপ মাদের বা আমাদের নিজেদেরও, যে আমরা বাপ মার পারসেপশনও বুঝি না, বাপ মা আমাদের পারসেপশন বুঝি না। সো আমাদের যে একটা কমিউনিকেশনের মিডিয়াম থাকবে, ওইটা আমরাই করি না। এখন আমি যদি ভাই র্যান্ডমলি আমার মারে গিয়ে বলি, মম আই এম বিং ডেলুলু, এখন আমার মা তো বুঝবে না। এখন আমার মা এটা শুনে যদি আমার ঝাঁটা দিয়ে বাড়ি দেয়, তাহলে এখানে তো আমার কমপ্লেন করার কিছু থাকবে না। বুঝতে হবে যে কমিউনিকেশন শুড বি আন্ডারস্টুড। আমি একভাবে কথা বলতেছি, মা বাবা আরেক সেন্সে কথা বলতেছি, এমনি তো হয় না। তো ওইখানে একটা এক্সপেকটেশনের একটা ল্যাগিং আইসা পড়তেছে, কোনো একটা জায়গা থেকে পারসেপশন বোঝার একটা ল্যাগিং আইসা পড়তেছে, যে কেউ কারোটা বুঝতেই চাইতেছে না। ওই না বোঝার কারণে, ওই না শোনার কারণে একটু বৈশা যে শুনবে যে ভাই তুই কি চাইতেছিস, আমি কি চাইতেছি, অ্যান্ড অ্যালাইনমেন্টে কি আসে, আমরা কেমনে আর একটু বেটার করতে পারি ফ্যামিলি হিসেবে, ওই জায়গাতে কেউ জীবনে বসবেও না, কাজও করতে চায় না, শুনবেও না। আমি মা বাপরে সব কমপ্লেন দেই না, মা বাপরে সব দোষ দেই না, কিছু ক্ষেত্রে আমাদেরও দোষ থাকে, জেনজির দোষ থাকে। মা বাপ হয়তো তাদের জায়গা থেকে কমফোর্টেবল ফিল করে না একটা সময় কমিউনিকেট করতে, বিকজ অনেক লম্বা সময় ধরে তারা কমিউনিকেশন করে নাই। আমার এটা প্রোঅ্যাক্টিভ রিয়াকশন হওয়া উচিত বা প্রোঅ্যাক্টিভ ডিসিশন হওয়া উচিত যে ভাই আমি যাই,
মা বাবার সাথে বসি, একটু কথা বলি, প্যারা দেয় পণ দেয়, প্যারা না, সমস্যা না, মা বাপ করে, একটু প্যারা দিলে এটা বড় কোনো ইস্যু না, কিন্তু এটার বেশি সিরিয়াসলি নিলে প্যারা। বুঝতে হয় কিছু জিনিস, যে বাপ মা ভালো কথা বলে কিন্তু সবসময় ভালো ডিসিশন দেয় না। আমার তো কনসিয়াসনেসটা দরকার, যে ভাই বাপ মা কি বলতেছে এটা একটু বুঝি, শুনি, দেন আমার কথাটা একটু বলি। বলার ওয়ে থাকে না, তখন বাপ মা এখন কেমনে বুঝবো, আমি কেমনে বুঝবো? এখানে হলো ফ্যামিলি প্রবলেমগুলো অ্যারাইজ হয়। অ্যান্ড ওই যে প্রোঅ্যাক্টিভনেস যেটা বললাম, এখানে মানে একটা পয়েন্ট তুমি খুব ভালো বলছো, আমি যে সেটাকে একটু স্ট্রেস দিই, যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে একটা ছেলে বা একটা মেয়ে যদি একটা 20-22 বছরের হয় এবং সে যদি তার লেটসে মা ওভার প্রোটেক্টিভ এবং মাকে নিয়ে খুব প্যারায় আছে, কারণ মা সবসময় অ্যাংজাইটিতে ভোগে, বাচ্চা কী করলো এই করলো, এবং এই মায়ের দুশ্চিন্তা নিয়ে ওভার প্রোটেক্টিভনেস যে বাচ্চা প্যারা খাচ্ছে, তখন খুব ভালো একটা জিনিস হচ্ছে কি যে বাচ্চাটা কী করতে পারে, সিম্পলি মায়ের সাথে কথা বলা বাড়ায় দাও, দিনে 15-20 মিনিট সলিড কথা বলো, যে ভাই গিয়ে এক কাপ চা খাও কোথাও গিয়ে মায়ের সাথে, আসলে মায়ের সাথে গিয়ে চা খাও, কথা বলো, মায়ের সাথে গল্প করো, চেষ্টা করো তোমার জায়গা থেকে। আবার যখন মা বাপ যখন চিন্তা করে আমার বাচ্চাটা অনেক বেশি এলোমেলো হয়ে যেতেছে, আমার এনে দুশ্চিন্তা, দেন মাদের জন্য বা বাবাদের জন্য একটা ভালো গুণ হচ্ছে আপনি ওর কি করা উচিত কি করা উচিত আপাতত একটু বাদ দিয়ে আপনি ওর সাথে একটু কথা বলেন, জাস্ট একটা ফ্রেন্ডস উইথ দেম, হ্যাঁ একটা ফ্রেন্ডলি আলাপ করেন, গল্প করেন, দুনিয়া নিয়ে, রাজনীতি নিয়ে, খেলা নিয়ে, হোয়াটএভার, একটা বন্ড তৈরি করেন যেটার পরে যে কোনো শুনতে সে আগ্রহী হবে। তুমি যেটা বলছো খুব ইম্পর্টেন্ট, যে এত বেশি গ্যাপ হয়ে যায় অনেক সময়, যে এটা জাস্ট হচ্ছে গিয়ে ওই এটা চোর পুলিশ খেলার মতো, ওই যে পাঠাওয়ের বাইকওয়ালা আর ট্রাফিক পুলিশের মধ্যে যে সম্পর্কটা থাকে, অনেক সময় ছেলে মেয়ের সাথে বাবা মার সম্পর্ক এরকম হয়ে যায়, দুজনে দেখতে পারে না, আবার দুজন একই রাস্তায় থাকে, এটা স্কেপের কোনো ওয়ে নাই। কালকে আমার একজনের সাথে দেখা হইলো, ও মানে ময়মনসিংহে এখন মানে হলে থাকে। তো আমি বললাম যে তুমি এই ইউনিভার্সিটিতে আসলা কেন? ওর ভাই বাসায় অনেক প্রবলেম। কি প্রবলেম? বাপ মার সাথে গ্যাপ, ভালো লাগে না। তো ওরা জাস্ট একটা স্কেপ চায়, ওরা ওই ফ্যামিলি প্রবলেমে পার্টিসিপেটই আর করতে চায় না, যে ভাই মানে দরকারই নেই, মানুষগুলোর সাথে আমি প্রয়োজন হলে কথা বলবো না, প্রয়োজন হলে কথা বলবো না, কেন ভাই? আমার ফ্যামিলির সাথে তো আমার ভালো সম্পর্ক থাকাটা নেসেসারি, এই জায়গাতে আমি এত গ্যাপ ক্যান ক্রিয়েট করব? এখানে তো সব পাকে কি থাকে। একটা এক্সাম্পল দিই, যে আমাদের প্যারেন্টের একটা বড় প্রবলেম কি, যে এই যে ওভার প্রোটেক্টিভনেসে আমরা ঘর থেকে বেরিয়ে হইতে দিই না, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতেই দিই না, কিছুই থাকে না। মানে ধরেন যে ইভেন আমার লাইফের একটা এক্সপিরিয়েন্সে বলি, আমার স্পোর্টস ডেতে পার্টিসিপেট করতে দিত না। কে? তুই খারাপ হয়ে যাবি, স্পোর্টস ডেতে খারাপ হওয়ার কি আছে? দৌড়াবি না, দৌড়াইলে খারাপ কি হওয়ার কি আছে? আরে ভাই আমারে ছুটির পরে খেলতে দিবে না, কে? তুই খারাপ হয়ে যাবি। ছুটির পরে খেলতে দিলে কে খারাপ হয়? আমি মাথায় আমার ধরলো না, আমি ফুটবল খেলতেছি, বুয়া আমার বলে তুই খারাপ হয়ে যেতেছিস, কে? খেলতেছি ফুটবল, খারাপ হওয়ার কি সম্পর্ক? মানে আমাদের টেন্ডেন্সি এরকম হয়ে গেছে। যে আমার মার একটা এক্সাম্পল দিই আমি, আমার মা আমাকে জিজ্ঞেস করছে যে তুই কই গেছিলি, রাতের 11টা বেজে গেল। আমি বলছি আমি ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে গেছিলাম। আমার মা অনেক ট্রিগার খাইলো, আড্ডা দিতে গেছিলি? আমার মা পরের দিন আমার খালা টালা, রুনি খালা, হ্যান ত্যান সবাইরে ফোন দিছে, তোর যত আড্ডা দেয় খারাপ হয়ে গেছে, ওই আড্ডা দিব কে? আড্ডা কি ভালো জিনিস? আড্ডা কি দোষ করলো ভাই? আমি তো খারাপ কিছু করতেছি না। তো ওরা মানে প্যারেন্টসরা এমন হয়ে গেছে যে সবকিছুর দিক থেকে তাদের মাথার মধ্যে ব্যথা অনেক বেড়ে গেছে। একটা ছেলের ন্যাচারই হইলো ওইরকম যে ওরে বের হইতে দিতে হবে, ওরে এক্সপ্লোর করতে দিতে হবে, ওরে ঘুরতে দিতে হবে। ওরে বাসার মধ্যে শিকলাবদ্ধ করে বসে আছে, ওরে বাইরে হইতে দেয় না, ওরে মিশতে দেয় না, ওরে কিছু পারমিশন দিতেছে না, কোনো কিছু করতে দেয় না, খেলতে দেয় না, কিছুই করতে দেয় না। কি করবি সারাদিন পড়তে পড়তে ওই মাথার মধ্যে খালি ওই বুকিশি আসে, কি রবীন্দ্রনাথ ঠাকুর 1899 সালে জন্মগ্রহণ করছে, এটাই আমার মাথায় ঘুরতেছে। এখন আমি রাস্তায় যাওয়ার পরে রিক্সাওয়ালার সাথে দামাদামি করতে হবে, ওইটা আমি পারি না। রিক্সাওয়ালার সামনে গিয়ে আমি বলতেছি রবীন্দ্রনাথ ঠাকুর 1899 সালে জন্মগ্রহণ করছে, রিক্সাওয়ালা আমার থাপড়াইলো, কোনো কথাবার্তা কিছু নাই। তো আলটিমেটলি এভাবে তো আমি গ্রো করতেছি না। বাপ মার তো বুঝতে হবে যে ভাই ছেলেটা ইভেনচুয়ালি বাংলাদেশের মতো একটা জায়গার মধ্যে আছে। বাংলাদেশে যদি আপনার থাকতে হয়, আপনার চালুমাল হইতে হবে। চালুমাল না হইলে মানুষ আপনার ভাঙ্গায় খাবে, সোজা সাপটা ব্যাপার।
তো আপনি যদি বাংলাদেশের মতো জায়গার মধ্যে আপনি বলেন যে না ঠিক আছে আমার বাচ্চারে আমি ইংলিশ মিডিয়ামে পড়ায় ওরে বাসার মধ্যে একেবারে ঘর থেকে বের হতে দিব না, ও অনেক সুষ্ঠু ভালো নাগরিক হিসেবে সুশীল হয়ে গঠিত হইতেছে, ও বড় হয়ে আরো হয় নিচে যাইতেছে, নাহলে একেবারে উপরে যাইতেছে, কোনো মাঝামাঝি পর্যায়ে যাইতেছে না, ও স্টেবল থাকতেছে না। ওরে আপনি লাস্টে যখন দেখবেন যে আপনার সাথে মিথ্যা বলা শুরু করে, মা বাপের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, যে ওরা হয়তো অনেক প্রোটেক্টিভ ভাবে ঘর থেকে বের হইতে দেয় না, পরে যখন দেখবে যে ঘর থেকে একদিন কোনো এক ফাঁকে বের হইতে দিছে, হয়তো ও কোচিং এর কথা বলে কোনো মেয়ের সাথে ডেট করতে গেছে, হয়তো কোনো একটা মানে ও হয়তো ডাবল টাইমিং এখন শুরু করে দিচ্ছে, এখন ওভার প্রোটেক্টিভনেসের কারণে ও মিথ্যা বলা শিখছে। ওই মিথ্যাটা ছোটকাল থেকে যে রুট পয়েন্ট হিসেবে শুরু হয়েছে, এখনই বড় হয়ে ওর এখন লেভেলই এরকম যে এখন ওই চিন্তা করে লাইফে বড় হইতে হলে সবকিছুর দিক থেকে আমার মিথ্যার আশ্রয় নিতে হবে। লং টার্ম ইফেক্টটা দেখেন, ও কিন্তু এখন এইভাবে চিন্তা করে। এই জায়গাতে তো মা বাপ ভাবে না, মা বাপ খালি ভাবতেছে যে হ্যাঁ ছেলে পড়ালেখা করতেছে, ভালো কিছু হইতেছে, ডেট করা প্রবলেম না, বাইরে যাওয়া প্রবলেম না, বন্ধুদের সাথে মিশা প্রবলেম না, হাজার হাজার বন্ধু বান্ধব বানানো প্রবলেম না, 2টা ফ্রেন্ড থাকাও প্রবলেম না। প্রবলেম হইলো আপনি যদি ওকে একটা স্টেবল নর্মাল লাইফ লিড করতে না দেন, তখন আপনি ওরা যখন বাসার মধ্যে বন্দি করতেছেন পড়ালেখা দিয়ে, ইউ আর গিভিং হিম এ রোবটিক অবজেক্টিভ, যেটার জন্য একটা সুস্থ স্বাভাবিক মানুষ প্রিপেয়ার থাকে না, একটা মগা মানুষ প্রিপেয়ার থাকে, ওইটা ওরা দিতে দেয়া যায় না। ও যখন বড় হয়ে বিদেশের মধ্যে আপনি ওকে পাঠাবেন, ধরেন কানাডা বা আমেরিকা, ও সারাটা লাইফ ওই স্ট্রিক্টনেসে বড় হয়েছে, ওই সারাটা লাইফ ওই প্যারেন্টসের প্যানানি খেয়ে বড় হয়েছে, ওই প্যারাটা খেয়ে এখন আমেরিকা যে যখন লাস ভেগাসের মধ্যে দেখবে যে ভাই মেয়েরা হাঁটাহাঁটি করতেছে, ওর তো এখানে তো পুরাই ভাইবি অন্যরকম, ভাই কই এসে পড়লাম, জীবন তো পুরাই মানে উড়ে গেছে পুরা, ওর কাছে তো ভালো ফিলিং লাগবে। এখন এটা মোরালি কারেক্ট নাকি ইনকারেক্ট এটা তো ওর দেখার বিষয় না, ওর কাছে তো ম্যাটার এটাই যে ভাই আমি সারা জীবন প্যারা খেয়ে বড় হয়েছি, এখন আমি এই জায়গায় এসেছি, এখানে খালি আবার বিদেশে পাঠানোর সময় আমার বাবা মা বলে দেয় তুই কিন্তু যাই করস তোর খালাতো বোনের বিয়ে করবি। হ্যাঁ, এগুলোরই থাকে। এখন অনেকের প্রমিসিং থাকে যে না ঠিক আছে ওকে আমি কথা দিয়ে রাখছি যে খালাতো বোনরেই তোর বিয়ে করতে হবে হ্যান ত্যান। পরে দেখা যায় যে 4-5 বছর বিদেশ থাকার পরে ওরা একেবারে প্রপস, আই ডোন্ট থিংক দ্যাট আই কুড ম্যারি। এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস যদি টপিক আমরা আসলাম, সেটা হচ্ছে কি যে আমরা যদি শুধুমাত্র 2024-এর জুলাই আগস্ট বাদ দিই, জাস্ট স্কিপ করি, আমরা যদি ইন জেনারেলি গত 5-10 বছরের স্পেশালি কোভিডের পরের যদি বাংলাদেশের জেনজিদেরকে নিয়ে কথা বলি, তাদের স্বপ্ন একটাই কানাডায় যাওয়া, অথবা দেশ ছাড়া কানাডায় না গেলেও দেশ ছাড়া এবং ওয়েস্টে যাওয়া, পড়াশোনা ফ্রিডম যে কোনো কারণে হোক। তো বাট আলটিমেটলি যারা যায় তাদের মধ্যে একটা অংশ অবশ্যই ভালো করে, বা একটা বড় অংশ মানে খুব বাজে অবস্থায় ফেরত আসে, টাকা পয়সা নষ্ট হয়েছে, পড়াশোনা হয় নাই, এলোমেলো হয়ে গেছে। তো ডেফিনেটলি বিদেশে কেউ ভালো থাকতে পারে, কেউ খারাপ থাকতে পারে, ডিফারেন্ট চ্যালেঞ্জেস। বাট যেটা হয় সেটা হচ্ছে কি যে আমি আবার জুলাই অগাস্ট বাদ দিয়ে বলছি, কারণ জুলাই অগাস্ট একটা কী বলবো, আমরা একটা ডিফারেন্ট রিয়ালিটি দেখছি আমরা, উইচ ইজ গ্রেট। বাট আমি তার বাদেও যদি কনসিস্টেন্টলি গত 5 বছর অন্তত দেখি, প্রবলেম যেটা সেটা হচ্ছে কি ধরো আমেরিকাতে বা ইউরোপে পার্টিকুলারলি 18 বছর পরে বাপ মা ছেড়ে দেয় এবং ছেলে পেলে তার নিজেরটাই খায়া পড়ে বড় হয়। আমাদের দেশের ছেলে মেয়ে এটা তো অভ্যস্ত না, আমরা ভেবে বড় হই, মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা অভ্যস্ত না। 18 বছর বয়সে যখন বাইরে যায়, যারা ভালো করে সেই এক্সেপশনাল 10% কথা বলছিলাম, বলছি একটা বড় অংশ যারা খারাপ করে বা ডিফিকাল্টিস ফেস করে, ইটস বিকজ না তারা পুরাপুরি পড়াশোনা করা, কাজ করা, সব কিছু রান্না করা, সব কিছুতে ওই পেসে যেতে পারে, না ছাড়া চিন্তা করতে পারে যে আমি সব ছেড়ে আবার বাংলাদেশে ব্যাক করবো, এটাকে সে পরাজয় মনে করে। এটা কিন্তু খুব কমন একটা বড় ডিলেমা। এটা তো কমন একটা ফ্যাক্টর। মানে মানে আমার কাছে যেটা লাগে সেটা হচ্ছে যে ধরো দিনের শেষে জুলাই আগস্টে অনেক বড় বড় স্লোগান হয়েছে, কিন্তু দিনের শেষে যখন নিজেকে রিফর্ম করার জায়গাটা আসে, মানে ইন্ডিভিজুয়াল রিফর্মের কথা বলতেছি, সেখানে কিন্তু মানুষ খুব প্যারা খায়, জেনজিও প্যারা খায়, জেনজির আগে পরে সবাই প্যারা খায় যে না ঠিক আছে দেশ বদলাবে, ভাল লাগে, আমি তো বদলাবো না, কারণ আমার এক্সপেকটেশন তো আনরিয়ালিস্টিকই রাখবো। হ্যাঁ, আমি আমেরিকা কানাডার রাস্তাটাও চাই, আবার ভাবা পিঠাটাও চাই।
ইন বিটুইন মানুষ অনেক কিছু চায়। এখন দেখেন আমাদের প্রবলেমটা হলো উই আর ভেরি ব্যাড প্ল্যানার্স। আমাদের ভালো প্ল্যানিং থাকে না। বিদেশ যাইতে হবে, কারণ বিদেশের হাওয়ার মধ্যে কেমন কেমন জানি একটা সুগন্ধি আছে, একটা মানে আজমির শরীফের একটা গন্ধ আসে কেমন কেমন জানি, ওটা ভালো লাগে। বাতাসে আতর দেওয়া, মনে হইতেছে যে হুর পরি এখানে বিদ্যমান থাকে। বিশেষ করে যখন আমরা অস্ট্রেলিয়ার নাম শুনি, কানাডার নাম শুনি, মানে আমাদের তো মানে মনে হয় যে আমরা জান্নাতবাসী হয়েই গেছি, আমাদের খালি সিগনেচার দেওয়াটা বাকি। তো ব্যাপারগুলো কি হয় যে আমাদের এখানে অনেক রং এক্সপেকটেশন নিয়ে আমরা বসে থাকি। আমাদেরকে বুঝাই দেওয়া হয়েছে যে ভাই ওইখানে গেলেই সব শান্তি, বাংলাদেশে কোনো কিছু নাই, বাংলাদেশে তুমি কিছু করতে পারবা না, এখানে তুমি রাস্তার মধ্যে বেরোলে তুমি মরে যাবা, তুমি এখানে মানে ধুলাবালিতে তুমি শেষ হয়ে যাবে, অনেক কিছুই আমাদেরকে বলা হয়। পার্টিকুলারলি মানে আপনার রিয়ালিটি তো আপনার দেখতে হবে। আপনি ধরেন একটা মিডল ক্লাস ফ্যামিলির একটা ছেলে, আপনার কাছে হয়তো এডুকেশন আপনি ওই রকম পান নাই বা পাইছেন কিছু একটা, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার লাইফে যেটা আপনি অনেক বেশি দেখতেছেন ওইটা হলো ফ্রাস্ট্রেশন, কান্ট্রি ফ্রাস্ট্রেশন। রাস্তায় যাইতেছেন, ভাল লাগতেছে না, কোনো একটা অপরচুনিটি গ্র্যাব করতে পারতেছেন না, আপনাকে শেখানোই হইতেছে না যে ডিগ্রির মেইনলি চাকরির বাজারে জাস্ট ডিগ্রিটাই মেইন ফ্যাক্টর না, আরও অনেক ফ্যাক্টর আছে, এটা আপনাকে শেখানো হইতেছে না। সো ওরা জানো না। আমরা এখানে যারা একটু বেশি এডুকেশন পাইতেছি, একটু ভালো এডুকেশন পাইতেছি, ওরা হয়তো একটু ইউটিউবে ঘাটাইলে বুঝতে পারতেছে যে না ঠিক আছে এরকম, এটা রিয়ালিটি, এইভাবে স্কোপগুলো পাওয়া যায়, এইভাবে অপরচুনিটি পাওয়া যায়। বাট যে একটা মিডল ক্লাস বা একটা পুরো ক্লাস ফ্যামিলিতে বিলং করে, ওর কিন্তু এই রিয়ালিটি সত্যি না। ও কিন্তু একটা ডিফারেন্ট ফিলসফি অ্যান্ড লাইফ নিয়ে বিলং করে। সো ওর কাছে এটাই স্বপ্ন হওয়া স্বাভাবিক যে ভাই দেশের বাইরে যেই উঁচা ভবন আছে ওইটার মধ্যেই শান্তি, ওইটার মধ্যেই টাকা, ওইটার মধ্যেই সব সুখ। সো এটা অস্বাভাবিক না, কিন্তু অস্বাভাবিক তখন যখন আপনার একটা প্রপার লাইফের প্ল্যানিংই নাই, যে ভাই আমি বিদেশ আসলে যাইতেছি ডাকে টাকা কামাইতে, টাকা আমি কেমনে কামাবো? স্টুডেন্ট ভিসা নিয়ে যাইতেছো, তুমি কি পড়তে যাইতেছো? পড়তে তো যাইতেছে না। সো তুমি স্টুডেন্ট নিয়ে যাইতেছো, স্টুডেন্টের একটা কমন সেন্সের ব্যাপার, তুমি যেই ডিগ্রি নিতে যাইতেছো ওইটার মধ্যে যদি তুমি স্পেশালাইজ করো, ডেফিনেটলি তুমি ভালো করতে পারো এখানে, ইফ ইউর মানি ম্যানেজমেন্ট ইজ নাইস, ইফ ইউর প্ল্যানিং ইজ নাইস। তুমি যদি জিনিসগুলোর একটু বুঝে শুনে খরচ করো বা বুঝে শুনে হ্যান্ডেল করো, বা ওইখানে যদি তুমি আরেকটু ভালো ফ্রেন্ড বানাও, সম্পর্ক এস্টাবলিশ করো। কোনো প্ল্যান নেই, ভিসা আইসে, আব্বু টাকা দাও, গেলাম, কাহিনী শেষ। এখন ওইখানে যাওয়ার পরে প্রথম যে স্ট্রাগলটা ফেস করে, ভাই রান্না তো পারি না, এখন কি করব? রান্না, ডিম ভাজা আর ভাত রান্নার পরে ওইখানে মানে রাইস কুকার প্রথম আবিষ্কৃত হয়, যে ভাই এতদিন হাঁড়িতে ভাত রান্না হইতো, এখন দেখি রাইস কুকার রান্না হইতেছে, ওয়াও হোয়াট এ আপগ্রেড অফ লাইফ। জীবন কই গেছে গা, ওর কাছে মনে হইতেছে এটাই সেই। ও রাইস কুকার ওর ওই ডিম ভাজা খেয়ে ও এখন অনেক ভালো ফিল করতেছে যে না, আগে হাঁড়িতে রান্না হইতো, আগে মানে মুরগির মাংস দিয়ে ভাত খাইতাম, মুরগি কি এটা দেশি মুরগি কিছু হইলো, এখন আমি বিদেশে আইসা বিদেশি ফার্মের মুরগির ডিম দিয়ে আমি ভাত খাইতেছি, তাও রাইস কুকারের, এর যে ভালো আর কি হইতে পারে? ও ওই রকম ডিলিউশনে পড়ে টোরে সেকেন্ড যেই জিনিস চাপের মধ্যে পড়লো, এটা হলো ভাই এখানে তো উইন্টারে স্নোফল হয়, স্নোফলে তো ঠান্ডা লাগে। আমি এতদিন এটা বুঝি নাই, আমি এতদিন ভাবছি স্নোফল অনেক সুন্দর, এটা দেখে গেছি, কিন্তু স্নোফল তো সুন্দর, ঠান্ডা লাগে তো কি ম্যাটার করে না, বাংলাদেশ থেকে তো পালাইছি, এটাই বড় ফ্যাক্টর। আমরা জাস্ট পালাইতে চাইতেছি। আমাদের কাছে এই ওয়েদার যে এত খারাপ, এই ওয়েদার যে এত মানে ধরেন খাবার দাবার যে আমার স্ট্রাগল, বা ওইখানে যে বন্ধু বান্ধব বানাইতে পারতেছি না, ফ্যামিলি যে ওই জায়গায় নাই, এগুলো আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হইতেছে 5 বছর স্ট্রাগল হবে, এরপরে 5 বছরের পরে ওয়ার্ক পারমিট দিবে, এরপরে 2 বছর পরে পিআর পাওয়ার পরে আমার ফ্যামিলির নিয়ে আমি যেতে পারবো। পুরা ফ্যামিলির এই প্ল্যানিং নিয়ে বসে আছে যে না, যাইতেছে 7 বছর লাগবে, 7 বছর পরে আমরাও সবাই যেতে পারবো, আত্মীয় স্বজন সব যেতে পারবে, সবাই পুরো 14 গোষ্ঠী একটা লিনিয়ার প্রসেসে, লিনিয়ার এক্সপেকটেশনে বসে আছে যে ভাই আমরা সব কানাডা যাইতেছি, 10 বছরের ব্যাপার। বাস্তবতা যে কি এটা তো কেউ দেখতেছে না, দেখতে চায়ও না, এটা একটা বড় ফ্যাক্টর। এইখানেই আসে হইলো যে আমাদের যে প্ল্যানিংটা, যে এক্সপেকটেশনটা এখানে কই থাকাটা উচিত, এটা আমরা রাখতেও চাই না, শুনলে আমাদের মেজাজ খারাপ হয়।
যখন কেউ আমাদের প্যারার গল্প শুনতেও চাই না, প্যারার গল্প আমরা শুনতেই চাই না। উই অনলি লাভ দ্য গুড স্টোরিজ। হিউম্যান নেচারের একটা বড় কাহিনী হলো যে উই অনলি ওয়ান্ট টু হিয়ার হোয়াট উই ওয়ান্ট টু হিয়ার। এর পরেও না, এর আগেও না। তুই আমারে মানে যারা আমি অপছন্দ করি ওর ব্যাপারে ভালো কিছু তুই কইতেই পারবি না, তোর ধরে মারুম আমি। আর যারা আমি পছন্দ করি ওর ব্যাপারে খারাপ কিছু কইতেই পারবি না, তোরা ধরে আমি মাইরা ফাটাই ফেলাম, বুড়িগঙ্গা ফেলাই দিলাম। সো আলটিমেটলি আমার যদি পয়েন্ট অফ ভিউ এরকম থাকে যে আমি কানাডা পছন্দ করি, নো ম্যাটার হাউ মাচ পডকাস্ট আমি ঝাড়ি, আপনি ঝাড়েন, ইফ দে আর কনভিন্স টু দ্য ফ্যাক্ট যে কানাডা সেই বাংলাদেশের থেকে, তাহলে কানাডা সেই। ইফ ইউ আর কনভিন্স টু দ্য ফ্যাক্ট যে না ভাই বাংলাদেশে আমার ফ্যামিলি আছে, ফ্রেন্ডস আছে, এখানে আমি শান্তিতে সুখে থাকতে পারবো, ইফ আই ট্রাই, ইউ আর কনভিন্সড, ইউ আর গুড। আল্লাহ কখনো কাউকে কোনো জায়গাতে রিজিকে থামায় রাখে না। এখন আপনার যদি রিজিক নিয়ে প্ল্যানিং খারাপ থাকে ওটা একটা ভিন্ন কথা। রিজিক আপনি আপনারটা পাবেন, এখন এটা বাংলাদেশে বসে হোক আর কানাডায় বসে হোক আর অস্ট্রেলিয়াতে বসে হোক, আপনি পাবেন নিশ্চিত। বাট আপনি যে এত পুর প্ল্যান করে আপনার রিজিক কমায় রাখতেছেন, এটা একটা বড় ব্যাপার। যে মানে এটা একটা অ্যাসপিরেন্ট টেন্ডেন্সি, একটা ম্যাসকুলিন অ্যাসপিরেন্ট টেন্ডেন্সি আমার কাছে মনে হয়, যে আপনি ইচ্ছা করে নিজের রিজিক কমাইতেছেন। আপনি চাইলে বাংলাদেশে ভালো করতে পারেন যদি আপনার ওই পোটেনশিয়াল থাকে। যদি বাংলাদেশে ভালো করার ওয়ে না থাকে তাহলে আপনি বিদেশে ভালো করতে পারেন। ওয়ে তো আপনার সবভাবেই আছে, বাস আপনি অ্যাকসেপ্ট করতে রাজি না, এটাই। অ্যান্ড এই জায়গাতে সব প্যাচ। এখানে ওই যে মানে আমার কাছে মনে হয় যে বাঙালি কখনোই আসলে সিদ্ধান্তটা নিতে পারে না যে সাকিব আল হাসান কেমন মানুষ, মানে ইন দ্য সেন্স দ্যাট মানে মানে সাকিব আল হাসান যার কাছে ভালো তার কাছে হচ্ছে কি সে ফেরেশতা, আর যার কাছে খারাপ তার কাছে সে ইবলিশ। অ্যান্ড মানে সে কখনোই এটার মিক্সচারটা নিতে পারে, মানে সব মানুষের ক্ষেত্রেই, সেটা তোমার বঙ্গবন্ধু হোক আর সাকিব আল হাসান হোক আর ইরান হোক, ইরানের প্রেসিডেন্ট হোক, সে তার নিজের ব্যাপারে ভালো খারাপের একটা কম্বিনেশনকে সে মাইনে নেয় যে হ্যাঁ আমার এই তিনটা ভালো, এই তিনটা খারাপ জিনিস আছে। আমি একটু অলস, কিন্তু আমি আবার মিথ্যা কথা বলি না, হ্যাঁ মাঝে মাঝে 10 টাকা ফকিরে দেই, আবার আমি ভাইরে চিপস দেই না। এটা সে নিজের ক্ষেত্রে মানতে রাজি যে একটা মিক্স আছে, কিন্তু সে অন্য অনেক মানুষের ক্ষেত্রে, সাকিব আল হাসানের ক্ষেত্রে না। সাকিব আল হাসানকে হয় ফেরেশতা হইতে হবে, তাহলে ইবলিশ হইতে হবে, এর মাঝখানে কিছু না। তো একটা মানে আমাদের ধরেন মিডিয়ার এটা একটা বড় দোষ আমার কাছে মনে হয়। আমাদের মাথার মধ্যে একটা মানুষরা হয় একেবারে প্রোটাগনিস্ট বানায় দেয়, আর নাহলে অ্যান্টাগনিস্ট বানায় দেয়। হয় একটা মানুষ পুরোপুরি ফেরেশতা, নাহলে পুরোপুরি ভিলেন। জিনিস যেটা বুঝতে হয় সেটা হচ্ছে যে আমি একটা মানুষ, অ্যান্ড আমার মতো এরাও একটা মানুষ, এরাও ভুল করে, এরাও ভালো করে, এরাও খারাপ করে। আশরাফুল মাকলুকাত আমরা বলি সৃষ্টির সেরা জীব, হইতেও পারে না হইতে পারে, মানে আল্লাহ বলছে কাজের উপরে, তার কাজের উপরে ডিপেন্ড করে। এখন মানুষের নেচার, মানুষ আর জিন জাতির নেচারই হইতেছে যে তারা ভালো করে আর তারা খারাপ করে, দুইটারই সক্ষমতা তাদের আছে। এখন আমরা একটা মানুষের পারসেপশন আমরা এইভাবে নিই না ভাই, ওই হয় ভালো করে, হয় খারাপ করে, ওই মাঝখানে কিছু করতে পারে না। হুজুর যে কোনো গুনাহ করবে এটা আমরা অ্যাকসেপ্টই করতে পারি না। মানে পুলিশ যে ভালো কাজ করতে পারে এটাও আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। আমাদের সব কিছুর দিক থেকে একেবারে ফিক্স কনক্লুশন সেট করা যায়। ভাই তুর্য মানে হিউমারের কথা বলবে, ইয়ামিন ভাই মানে সিরিয়াস কথা বলবে, সে মজা করতে পারবে না, আমি সিরিয়াস কথা বলতে পারবো না, আমরা গুনাহ করতে পারবো না, আমরা ভালো কাজ করতে পারবো না, আমরা যে পয়েন্ট অফ ভিউতে আছি আমরা ওইটাই, আমরা এর পরেও না আগেও না। এটা আপনি যে কোনো ব্যক্তিত্ব ধরেন, আপনি তাজউদ্দিন আহমেদ ধরেন, আপনি শেখ মুজিবুর রহমান ধরেন, আপনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেন, যারা পলিটিক্যাল ফিগার, আপনি এখন একে ফজলুল হকের কথা বলেন, আপনি মহাত্মা গান্ধীর কথা বলেন, আপনি যে কোনো ডাক্তারের কথা বলেন, ডাক্তার জাকির নায়কের কথা বলেন, আপনি মাওলানা মিজানুর রহমান আজহারের কথা বলেন, সবাই লাইফে যেই জিনিসটা সবচেয়ে বড় সত্য সেটা হচ্ছে ওরা মানুষ হিসেবে তারা ভালো করবে, খারাপ করবে, ভুল সিদ্ধান্ত নিবে, ঠিক সিদ্ধান্ত নিবে, সব কিছুই তাদের মধ্যে বিদ্যমান। হ্যাঁ, একটা মানুষের মধ্যে কিছু জিনিসের বৈশিষ্ট্য বেশি থাকে বা কম থাকে, এটার মাধ্যমে আমরা তাকে জাজমেন্ট দেই, বা আল্লাহ তাকে বৃহৎ সবচেয়ে বড় জাজমেন্টটা দেয় যে সে কি জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে। কিন্তু আমরা ধরেই নিছি যে এইসব কোনো কিছু সম্ভব না। একটা মানুষ হয় খারাপ নাহলে ভালো,
এর মাঝামাঝি কোনো কিছু হইতে পারে না, যেটা অ্যাকচুয়ালি ভুল। আমি ইন টোটাল ফুল অফ মিস্টেক্স, ফুল অফ কম্প্যাশনস, ফুল অফ ইমোশনস একটা মানুষ। এটারে যদি আমি অ্যাকসেপ্ট করতে না পারি তাহলে আমার ইমোশনাল ইন্টেলিজেন্সটা পুর। আমি কখনো পুরোপুরি ভালো মানুষ না, পুরোপুরি খারাপ মানুষও না। আমার মাথায় ইমোশনস কাজ করে, অ্যান্ড আমি সার্টেনলি অনেক ভুল সিদ্ধান্ত নেই বা ঠিক সিদ্ধান্ত নেই। এটা অনেক সময় ডিফার করে, অনেক সময় আমি পরে গিয়ে রিয়েলাইজ করি যে এটা আসলে ভুল ছিল। এখন আমি যেটা আমার পার্সোনালিটিতে রেইনফোর্স করি সেটাই তো আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। মানুষ আমাকে তো অনেকভাবে নিতে পারে। এখন 1000টা মানুষ যদি আমাকে ভুলভাবে দেখে, তাহলে বাকি আরো 1000টা মানুষ যারা তাদের ভুল তত্ত্বটা শুনতেছে তারাও কি এটাই বিশ্বাস করবে যে আমি খারাপ মানুষ? তারা কি আমাকে নিউট্রালি জিনিসটা দেখবে না? মিডিয়া এমন একটা কাজ করে বসে আছে, যে আপনি ওয়েস্টার্ন মিডিয়া বলেন বা আমাদের দেশের মিডিয়াগুলো বলেন না, তারা একটা মানুষকে যদি খারাপ বানাইতে হয় এমনভাবে খারাপ বানাবে যে তার যেন আর কোনো ভালো করেই নেই। সে জীবনে যে আল্লাহর নামে যে জন্ম নেওয়ার পরে কোনো একটা সোয়াবের কাম করছে, কোনো একটা কুকুরে পানি খাওয়াইছে বা কোনো একটা পাথর রাস্তা থেকে সরাইছে, এটা বিশ্বাসযোগ্যই না। তোর যে তোমার সাথে গল্প করে খুব মজা পাইলাম আজকে, তোমার সাথে প্রথম পরিচয়, তোমার কন্টেন্ট আমি দেখি, আমার কাছে তোমার হিউমার খুবই ভালো লাগে। সো হয়তো আমরা আরেকদিন আবারও কোনো বিষয় ইনশাল্লাহ আড্ডা দিব ইনশাল্লাহ।